সুবিধা হবে। ইনার প্রোডাক্টটা কি? সাপোজ ভি একটা ভেক্টর স্পেস, ঠিক আছে, ভিটা একটা ডিক্লেয়ার ভেক্টর স্পেস। ইনার প্রোডাক্টটা হচ্ছে একটা ফাংশন ফ্রম ভি ক্রস ভি টু এফ। এফটা একটা ফিল্ড। তার মানে আমি এই ভেক্টর স্পেসটা যখন আমরা নিই তখন ভেক্টর স্পেসটা সবসময় ওভারে ফিল্ড নিই। তো যে ফিল্ডের উপর নিচ্ছি ভেক্টর স্পেসটা, সেই ফিল্ডটা হচ্ছে এফ, ঠিক আছে। আর এফ স্মল এফ যেটা আমরা বলছি ইনার প্রোডাক্ট, সেটা কি ওই ভি ক্রস ভি থেকে, মানে এই দুটো ভেক্টর স্পেসের যে কালেকশন তাদের যদি ক্রস প্রোডাক্ট করি, ক্রস প্রোডাক্ট থেকে তার যে ফিল্ডটা, সেই ফিল্ডের উপর একটা ম্যাপিং, ঠিক আছে। তার মানে ধরো ভি ক্রস ভি এর প্রোডাক্ট কিরকম? সাপোজ ভি এর একটা এলিমেন্ট দিয়ে আলফা, সাপোজ আলফা এবং বিটা, এই এলিমেন্টটা ভি ক্রস ভিতে আছে। তাহলে এফ অফ আলফা বিটা এটা ইকুয়াল টু আমি কি পাবো? ফিল্ডের কোন একটা নাম্বার। এবার যদি ভেক্টর স্পেসের ফিল্ডটা রিয়েল নাম্বার হয়, রিয়েল নাম্বার সেট হয়, সাপোজ যদি এরকম হয় ভি ক্রস ভি টু আর, ফিল্ডটা যদি রিয়েল নাম্বার হয়, তখন এখানে আমরা কি পাবো? একটা রিয়েল নাম্বার পাবো, যে কোনো একটা রিয়েল নাম্বার কিছু একটা পেয়ে যাবো, সাপোজ কনস্ট্যান্ট একটা সি বললাম। আর যদি এই এফ ফিল্ডটা কমপ্লেক্স নাম্বার হয়, তখন এটা ভি ক্রস ভি টু ক্যাপিটাল সি, মানে কমপ্লেক্স নাম্বার সেটে যাচ্ছে। তার মানে তখন যে এলিমেন্টটা পাবো, এইগুলো তখন কমপ্লেক্স নাম্বার থাকবে, এবং এখানে যে এলিমেন্টটা পাবো সেটাও একটা কমপ্লেক্স নাম্বার হবে। এটা রিয়েল নাম্বার হবে, এটা কমপ্লেক্স নাম্বার হবে, ঠিক আছে। তো এই যে ম্যাপিং যেটা আমরা চুজ করছি, এফ অফ আলফা কমা বিটা, এফ অফ আলফা কমা বিটাকে আমরা ইন শর্ট বলছি আলফা কমা বিটা, ঠিক আছে। ওই যে লিনিয়ার প্রোডাক্ট যেটা আমরা নিচ্ছি, যেটা এই ক্রস প্রোডাক্টের উপর অ্যাপ্লাই করছি, সেটাকে এফ অফ না লিখে স্ট্যান্ডার্ড নোটেশন বলা হয় একটা আলফা কমা বিটা, এইভাবে লেখা হয়, বা এরকম আলফা কমা বিটা এইভাবেও রিপ্রেজেন্ট করা হয়। এই দুটো মোটামুটি স্ট্যান্ডার্ড নোটেশন, দুটো নোটেশন দিয়ে এটাকে করা হয়। তো এই এফ যেটা আমরা ম্যাপিংটা চুজ করলাম ভি ক্রস ভি থেকে এফ এ, সেটা কখন ইনার প্রোডাক্ট হবে? যদি চারটে কন্ডিশন ওরা স্যাটিসফাই করে। ফার্স্ট এক নম্বর বলছে যে আলফা কমা বিটা ইজ ইকুয়াল টু বিটা কমা আলফা হবে। মানে তুমি এফ অফ আলফা কমা বিটা নাও বা বিটা কমা আলফা নাও, দুটোর ভ্যালু সেম আসবে, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে সিমেট্রি, এটাকে বলা হচ্ছে সিমেট্রি। নেক্সট 2 নম্বর আলফা কমা বিটা প্লাস গামা, এটাকে বলা হয় লিনিয়ারিটি, মানে আলফা আর এদিকে বিটা প্লাস গামা যদি নিই, সেটা ইকুয়াল টু আমি এইভাবে লিখতে পারবো আলফা কমা বিটা প্লাস আলফা কমা গামা। 3 নম্বর কোন একটা কনস্ট্যান্ট, এই সিটা কিন্তু ফিল্ডে থাকবে, ঠিক আছে। সি অফ আলফা কমা বিটা is equal to c into alpha comma beta। আচ্ছা, এইটাকে বলা হচ্ছে লিনিয়ারিটি, এইটাকে হোমোজেনিটি, এই প্রপার্টিগুলোকে বলা হয়। এটাকে সিমেট্রি, এটাকে লিনিয়ারিটি, এটাকে হোমোজেনিটি বলা হচ্ছে। আর 4 নম্বর কন্ডিশন যেটা আলফা কমা আলফা নিজেদের মধ্যে যদি ইনার প্রোডাক্ট করা হয়, তাহলে এই ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে ইফ আলফা ইটসেলফ নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। তার মানে কিরকম? ধরো আমি এফটা যদি চুজ করা হয়, সাপোজ এই एग्जांपलটা বলার আগে আমি একটু বলে নিই। সাপোজ r3 আমি মানে v ইকুয়াল টু r3 নিলাম, হ্যাঁ, নরমাল আমরা যেটা জানি r3, এবং তার মধ্যে দুটো ভেক্টর তুমি আলফা ইকুয়াল টু suppose alpha 1 alpha 2 alpha 3 now, and beta is equal to beta 1 beta 2 and beta 3 now, এগুলো মিলে। এবার এদের মধ্যে তুমি একটা ইনার প্রোডাক্ট এইভাবে স্যাটিসফাই করছো যে আলফা কমা বিটা, মানে এফ অফ আলফা কমা বিটা যেটা আমার লেখার কথা, সেটা না লিখে আমরা শুধু আলফা কমা বিটা লিখছি। সেটা করলে তুমি এরকম একটা ইনার প্রোডাক্ট নিয়ে নাও, বিটা 1 প্লাস আলফা 2 বিটা 2 প্লাস আলফা 3 বিটা 3, ঠিক আছে। এইটা হচ্ছে আমার সেই ম্যাপিংটা, মানে এফ অফ দিস, এফটা উজ্জ্বল রাখা হয়, এফ অফ দিস ইকুয়াল টু দিস।
তো যেহেতু আলফা তো ভেক্টর, কিন্তু তার কম্পোনেন্ট গুলো দ্যাট ইজ আলফা 1 আলফা 2 আলফা 3 এগুলো কি, এগুলো সব এই ভেক্টর স্পেসটা ওভার দ্য ফিল্ড আর রিয়েল নাম্বার ফিল্ডের উপর। তো এইগুলো প্রত্যেকটা একটা রিয়েল নাম্বার, এবং আলটিমেটলি এই যে জিনিসটা আমি পাচ্ছি সেটাও একটা রিয়েল নাম্বারই হচ্ছে। ঠিক আছে, তো এরকম কোন একটা ম্যাপিং আমি চুজ করলে যে সবসময় সেটা ইনার প্রোডাক্ট হবে তা নয়। চুজ করার পর দেখতে হবে এই যে ম্যাপিংটা আমি চুজ করেছি সেটা এই চারটে প্রপার্টি ফলো আপ করছে কিনা। যদি ফলো আপ করে তাহলে এটা ইনার প্রোডাক্ট, আদারওয়াইজ নট। ফার্স্ট, যেমন এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি আলফা কমা বিটা ইজ ইকুয়াল টু বিটা কমা আলফা, মানে তুমি বিটা কমা আলফা যদি করতে জাস্ট বিটা 1 আলফা 1 বিটা 2 আলফা 2 বিটা 3 আলফা 3 এরকম হতো, তো দুটো সেম দিত। সেকেন্ড, এই প্রপার্টিটা খুব ইজিলি দেখা যায়। লাস্ট এইটা থার্ড, যেটা কনস্ট্যান্ট যদি সি এর সাথে থাকতো, সাপোজ এখানে একটা যদি তুমি সি একটা কনস্ট্যান্ট নিতে, তাহলে প্রত্যেকটার সাথে গুণ হতো, প্রত্যেকটার সাথে গুণ হতো, কমন নিয়ে আলফা যদি সিটাকে কমন নিয়ে না তাহলে পুরো পার্টটা একটা থাকবে। এগুলো আগে আলোচনা করেছিলাম। আর লাস্ট আলফা কমা আলফা, আলফা স্কয়ার আলফা স্কয়ার আলফা স্কয়ার আলফা স্কয়ার হতো, সেটা অলওয়েজ গ্রেটার দেন 0 হতো। তার মানে এই যে ম্যাপিংটা বা ইনার প্রোডাক্ট আমরা নিচ্ছি সেটা এই চারটে ম্যাপিংটা এই চারটে প্রপার্টি ফলো আপ করছে, তাই এটাকে আমি একটা ইনার প্রোডাক্ট ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, তো ইনার প্রোডাক্ট হতে গেলে কোন একটা ফাংশনকে যেটা v ক্রস v থেকে ফিল্ডের উপর আছে ওই ভেক্টর স্পেসে, তাকে এই চারটে প্রপার্টি ফলো আপ করতে হবে। যদি ফিল্ডটা রিয়েল নাম্বার হয়, যেটা আমরা বলছিলাম ফিল্ডটা যদি রিয়েল নাম্বার হয়, দ্যাট ইজ এই টাইপের হবে প্রপার্টিগুলো, তখন সেটাকে বলা হয় ইউক্লিডিয়ান স্পেস। তখন ইউক্লিডিয়ান মানে ইনার প্রোডাক্টটাকে বলা হচ্ছে ইউক্লিডিয়ান ইনার প্রোডাক্ট। আর যে ফিল্ড এবং ইনার প্রোডাক্ট দুটোকে একসাথে, মানে তুমি যদি কেউ এইটাকে চুজ করো, এইটা এটা একটা ফিল্ড ওভার রিয়েল নাম্বার, তখন এই ভেক্টর স্পেস এই যে যেটা ভি আমি চুজ করলাম ভি, আর এই যে ইনার প্রোডাক্ট যেটা আমি চুজ করেছি এফ, এই কম্বোটাকে বলা হবে একটা ইনার প্রোডাক্ট স্পেস। ঠিক আছে, যেহেতু ফিল্ডে যদি রিয়েল নাম্বার হয় তাহলে এটাকে আমরা বলবো ইউক্লিডিয়ান স্পেস, তখন এটাকে বলা হবে ইউক্লিডিয়ান স্পেস যদি ফিল্ডটা রিয়েল নাম্বার হয়। আর যদি কমপ্লেক্স নাম্বার হয়, সেকেন্ড এই যে যদি কমপ্লেক্স নাম্বার হয়, কমপ্লেক্স নাম্বার হলে কি হবে, এই চারটে প্রপার্টি সেমই থাকে, শুধু এই সিমেট্রির পার্টটা এইটা একটু ডিফার করে। সিমেট্রির পার্টটা ফর কমপ্লেক্স ফিল্ডের জন্য কি হবে, জাস্ট এই যে পার্টটা রয়েছে সিমেট্রি পার্টটা সেটা ডিফার করে। মানে এইটা হবে এরকম আলফা কমা বিটা ইজ ইকুয়াল টু বিটা কমা আলফা বার একটা কনজুগেট হয়ে যায়। তুমি সিমেট্রি সবসময় তার কনজুগেট প্রপার্টির সাথে সিমিলার হবে। বাকি তিনটে প্রপার্টি সেম, তাহলে শুধু এক নম্বর যে প্রপার্টিটা সেটা ডিফার করবে, বাকি তিনটে প্রপার্টি সেম। এটা হচ্ছে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেসের ক্ষেত্রে, মানে যে ফিল্ডটা সেই ফিল্ডটা আমরা কমপ্লেক্স নিচ্ছি, আর কিছু না, বাকি সব সেম। যেমন একটা উদাহরণ নেওয়া যাক বিভিন্ন, ধরো আমি একটা দেখিয়েছিলাম আর কিউবের উপর, আরেকটা উদাহরণ বলছি। তাহলে এরকম f g is equal to বলা আছে 0 to 1 ft gt
ইনটু ডিটি, যেখানে f এবং g গুলো কি, f এবং g গুলো হচ্ছে এই ভেক্টর স্পেসটার উপর v c of 01। এই c of 01 মানে হচ্ছে set of all continuous function over the interval 0 and 1। 0 এবং 1 এর উপর যত ধরনের কন্টিনিউয়াস ফাংশন এই উপর ইন্টারভালের উপর ডিফাইন করা যায় তাদের সমস্ত কালেকশনটাকে আমি v বলছি, এবং এটা একটা ভেক্টর স্পেস। ঠিক আছে, অবশ্যই রিয়েল নাম্বারের উপর একটা ভেক্টর স্পেস। তো এর যে কোনো দুটো ভেক্টর মানে এক একটা ফাংশন হবে। সো f এবং g এই দুটো হচ্ছে এই ভেক্টর এলিমেন্ট, এবং তাদের যদি তুমি একটা ইনার প্রোডাক্ট আমরা এইভাবে ডিফাইন করি, নরমালি একটা ফাংশন আগে বলেছি যে f, g is equal to 0 to 1 ft dt to dt। তো এইটা কি ইনার প্রোডাক্ট হবে সেটা আমাকে চেক করতে হবে যে এটা ইনার প্রোডাক্ট হবে কিনা। দেখো একদম প্রথম যে পয়েন্টটা রয়েছে f of g is equal to always g, f হবে। এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে, কারণ এই দুটো অল্টার করলে দুটো ফাংশন আগে পরে কমিট করলে কোনো সমস্যা হয় না। নেক্সট 2 নম্বর f, g plus h, যদি আমি এটা এইভাবে ডিফাইন করি তাহলে পাবো 0 to 1 f t into gt plus ht of dt। তো ইজিলি এই দুটোকে সাইডে এইভাবে যদি আমি লিখে দিই, এর সাথে নিলাম dt plus 0 to 1 ft ht dt, মানে লেখা যাবে f, g plus f, h। তো এই যে লিনিয়ারিটি প্রপার্টিটা সেটাও খুব ইজিলি ফলো হবে। নেক্সট 3 নম্বর যেটা ছিল, 3 নম্বর প্রপার্টিটা কি ছিল যে c যদি কোনো কনস্ট্যান্ট মানে কোনো ফিল্ড থেকে কোনো এলিমেন্ট যদি এর মধ্যে থাকে, দ্যাট ইজ c of f, g এরকম যদি আমরা হয় তাহলে কি পাবো 0 to 1 c ft into gt of dt। যেহেতু c একটা স্কেলার তো c ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, দ্যাট ইজ c into 0 to 1 ft gt। ঠিক আছে, বাইরে চলে আসছে। তো এইটা f, g, তো c of f, g এই তিনটে প্রপার্টি নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না, খুব ইজিলি ফলো হচ্ছে। 4 নম্বর যে প্রপার্টিটা ছিল যে f যদি একটা হয় মানে আলফা, অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0। সো f, f এইটাকে আমাকে অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। এখন f, f জিনিসটা কি হচ্ছে 0 to 1 ft into ft, that is ft স্কয়ার। ঠিক আছে, ft স্কয়ার অফ dt। এখন আমাকে দেখতে হবে যে এই ফাংশনের ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে কি হবে না। এই ফাংশনের ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে কি হবে না, সেটা দেখো খুব ইজিলি বলা যায় কিভাবে। কারণ ft তো একটা কন্টিনিউয়াস ফাংশন, আমি আগে বলেছি ft টা কোথায় আছে c01 এর মধ্যে। ft যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, কন্টিনিউয়াস ফাংশন ইজ অলওয়েজ বাউন্ডেড, একটা ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস ফাংশনটা অলওয়েজ বাউন্ডেড হয়। তো বাউন্ডেড যদি হয়, এবং দেখো ft আমাদের ওখানে বলা ছিল ফার্স্ট প্রপার্টিটাতে যে আলফা, আলফা গ্রেটার দেন 0 ইফ আলফা নট ইকুয়াল টু 0। তাহলে f নিজে ইটসেলফ নন জিরো। f যদি নন জিরো হয় তাহলে f বাউন্ডেড, তাহলে বাউন্ডেড যদি হয় ভালো কথা, তাহলে ft স্কয়ার যেটা সেটা স্কয়ারটাকে অলওয়েজ পজিটিভ। বাউন্ডেড ফাংশন যদি সাপোজ কোনো একটা পার্টিকুলার নাম্বার থেকে ছোট হয়, তার যখন স্কয়ার করব সেটা অলওয়েজ কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে। তো এই পার্টটা অলওয়েজ পজিটিভ। পজিটিভ যদি হয় তার ইন্টিগ্রেশন ভ্যালু যেটা হবে এই মধ্যে সেটাও পজিটিভ হবে, কারণ এটা বলা আছে বিকজ অফ কন্টিনিউটি। কন্টিনিউটি মানে বাউন্ডেড ফাংশন, আর বাউন্ডেড ফাংশনের স্কয়ার যদি হয় সেটা অলওয়েজ একটা পজিটিভ কোয়ান্টিটি হবে, তার ইন্টিগ্রেশন ভ্যালুটাও পজিটিভ কোয়ান্টিটি হবে। তার মানে এই যে 4 নম্বর প্রপার্টিটা সেটাও থাকছে। তাহলে এইটা যেটা আমরা সিলেক্ট করেছিলাম f, g, এটা কিন্তু একটা ইনার প্রোডাক্ট তৈরি হচ্ছে, এবং এই ইনার প্রোডাক্টের সাথে এই যে এই ভেক্টর স্পেসটাকে তুমি যদি নাও তখন সেটাকে একটা আবার ইনার প্রোডাক্ট স্পেস হিসাবে ডিক্লেয়ার করতে পারো। এরকম অনেক উদাহরণ দেওয়া আছে, তোমরা বইয়ে এগুলো দেখবে। আরেকটা উদাহরণ আমি একটু আলোচনা করছি। দেখো কমপ্লেক্স ফিল্ডের উপর যেগুলো বলা হচ্ছিল, কমপ্লেক্স ফিল্ডের উপর তো
দেখা হয়নি? যেমন একটা এক্সাম্পল আমি বলছি, V is equal to m n cross n of f। তার মানে এটা কিরকম হচ্ছে, ভেক্টর স্পেস যেটা নিচ্ছি সেটা হচ্ছে সমস্ত n ক্রস n ম্যাট্রিক্সের, n ক্রস n যে স্কয়ার ম্যাট্রিক্স আছে তাদের কালেকশনটাকে নেওয়া হচ্ছে এবং ওভারঅল ফিল্ড f। f যেটা সেই ফিল্ডটা কিন্তু এখানে কমপ্লেক্স নাম্বার হবে, হ্যাঁ, মানে এখানকার ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো সেগুলো কমপ্লেক্স নাম্বার হবে একটা, মানে কোনো ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট এরকম 2 প্লাস i3 ও থাকতে পারে, তো ফিল্ডটা কিন্তু এখানে কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে ভেক্টর স্পেসটা নিলাম, ফিল্ডটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি। এবার আমরা ইনার প্রোডাক্ট স্পেস যেটা তৈরি করছি সেটা হচ্ছে এরকম, দুটো এলিমেন্ট যদি নেওয়া হয় a, b, এগুলো সব একটা ম্যাট্রিক্স। আমি এই নোটেশন ইউজ করতে পারি, আবার ফার্স্ট ব্র্যাকেটও রাখতে পারি, দুটো স্ট্যান্ডার্ড নোটেশন। ইজ ইকুয়াল টু ট্রেস অফ b স্টার a। আচ্ছা, b স্টার এইটা কি, b স্টার এটা আগে বলি। a স্টার এটা তোমাদের মাপাতে ছিল আগে, দেখবে a স্টার বলে এটা বলা আছে, ওই ইউনিটারি ম্যাট্রিক্স বলে একটা এরকম ছিল, যে ইউনিটারি ম্যাট্রিক্সটা কি হয়, ওর সিমেট্রিক ম্যাট্রিক্স যেটা হবে তার কনজুগেট, ঠিক আছে, মানে বলা হয় কনজুগেট ট্রান্সপোজ, ঠিক আছে। কনজুগেট ট্রান্সপোজ মানে ধরো যদি এরকম হয়, সাপোজ a ইজ ইকুয়াল টু কোন একটা ম্যাট্রিক্স যদি আমি এরকম নিই 2 প্লাস i3 2 1 মাইনাস i আর ধরো 1 প্লাস i এরকম নিচ্ছি, তাহলে a স্কয়ার বের করতে গেলে কি করতে হবে, আগে এর ট্রান্সপোজ নাও, ট্রান্সপোজ নিলে কি পাবো 2 প্লাস i3 2 1 মাইনাস i 1 প্লাস i, তারপরে তার বার কনজুগেট নিতে হবে, মানে a স্টার ইজ ইকুয়াল টু a ট্রান্সপোজ তার বার। তো এটা যদি নাও তখন বার করলে কত হবে 2 মাইনাস i3 1 প্লাস i 2 1 মাইনাস i, প্রত্যেকটা এলিমেন্টের কনজুগেট করে দাও। এইটা হচ্ছে a স্টার, ঠিক আছে। a স্টারটাকে আমরা এভাবে ডিফাইন করছি। তো এরকম দুটো ম্যাপিং, দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে a, b আমরা কিভাবে ইয়ে করছি, এরকম ট্রেস অফ b স্টার a। তাহলে a একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স, b একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স, দুটো নেওয়া হচ্ছে, তাদের b ম্যাট্রিক্সটা এরকম কনজুগেট ট্রান্সপোজ বের করে a এর সাথে প্রোডাক্ট করা হচ্ছে। প্রোডাক্ট করার পর যেটা পাবো তার যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো, সেই ডায়াগোনাল এলিমেন্ট গুলো যোগফলটাকে আমরা ট্রেস বলি, মানে ট্রেস অফ a is equal to sum of all diagonal elements, ঠিক আছে। তাহলে প্রোডাক্ট কিরকম, আগে a একটা ম্যাট্রিক্স নিচ্ছি, b ম্যাট্রিক্সের কনজুগেট ট্রান্সপোজ নিচ্ছি, দুটো গুণ করছি, গুণ করার পর যে লব্ধফলটা পেলাম তার ডায়াগোনাল এলিমেন্ট গুলোর যোগফলটা হচ্ছে ট্রেস। এইভাবে যদি তুমি একটা ডিফাইন করো তাহলে দেখবে যে এটা কিন্তু একটা ইনার প্রোডাক্ট হবে। এইটাও একটা ইনার প্রোডাক্ট হবে। যে কটা প্রপার্টি, চারটে প্রপার্টি বলা হয়েছিল সেই প্রত্যেকটা প্রপার্টি এখানে ফলো হয়। তোমরা এইটা আমি এখন জাস্ট উদাহরণ হিসেবে দিলাম, তোমরা বাড়িতে একবার একটু দেখো, পারলে আমি পরে এটা পিডিএফ করে পাঠিয়ে দেবো, জাস্ট এটা নিজেদের টেস্টের জন্য দেখবে। তো একটা কমপ্লেক্স ফিল্ডের উপর এরকম একটা উদাহরণ দিলাম। এবার দেখো এরকম অনেক উদাহরণ আছে, তোমরা দেখতে পারো, বই মাপার বইও আছে, অন্যান্য বইও পাবে। আমি তারপরে যাচ্ছি, এগুলো আগে সব বলা হয়েছিল, তবু একবার করে নতুন করে বললাম। ইনার প্রোডাক্ট জিনিসটা কোথা থেকে আসলো, ইনার প্রোডাক্টের কনসেপ্টটা এসছে যখন আমরা তো ভেক্টর স্পেস যেটা শুরু করেছিলাম, তো তার কনসেপ্ট তো ধরো ভেক্টর থেকে এসছে, 2 ডাইমেনশনাল ভেক্টর, 3 ডাইমেনশনাল ভেক্টর, এরকম করে করে যখন যাচ্ছে
তখন এটা জেনারেলাইজেশন যখন করা হলো যে না এটা যদি n ডাইমেনশনাল স্পেস অব্দি আমরা নিয়ে যাই তাহলে এটা কি হয়, তখন সেখান থেকে ভেক্টর স্পেসের কনসেপ্টটা আসে। তো সিমিলার ওয়েতে এই ভেক্টর স্পেসের ব্যাপারটা যখন আমরা জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে যাই তখন দেখা যায় যে কিছু কিছু প্রপার্টি গুলো সিমিলার থাকে। যেমন সাপোজ টু ডাইমেনশনাল ভেক্টরের ক্ষেত্রে মানে আমরা নরমাল ভেক্টর নিয়ে আলোচনা যখন করব তখন দেখো যে দুটো ভেক্টরের মধ্যে দুটো পয়েন্ট মানে টু ডাইমেনশনাল একটা স্পেসে দুটো পয়েন্টের মধ্যে যখন ডিসটেন্স সাপোজ এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা আছে, এর পয়েন্ট x1 y1, এই পয়েন্টটা x2 y2। সাপোজ আবার থ্রি ডাইমেনশনাল স্পেসে চলে যাও, থ্রি ডাইমেনশনাল স্পেসে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্টটা x1 y1 z1, এখানকার পয়েন্টটা x2 y2 z2। এবার এই যে ডিসটেন্স গুলো যখন আমরা মেজার করতে যাই তখন দেখি মোটামুটি একটা সিমিলারিটি আছে। এর ক্ষেত্রে এই পয়েন্ট দুটো যদি AB আমরা নিই, তাহলে AB is equal to কি হবে root over of x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। 3D ক্ষেত্রে সেম, জাস্ট একটা এক্সট্রা কম্পোনেন্ট বেরিয়ে যাবে x1 minus x2 whole square plus y1 minus y2 whole square plus z1 minus z2 whole square, এরকম কম্পোনেন্ট গুলো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এইভাবে যদি চলতে থাকে n ডাইমেনশনাল স্পেসে কি হয়, একটা সিমেট্রি চলে আসে। যদি 4 ডাইমেনশনাল স্পেস বাস্তবে সেরকম কিছু আমরা দেখতে পারতাম তাহলে হয়তো আরেকটা কম্পোনেন্ট আসতো। তো এই জিনিসগুলোকে এটা যেমন একটা, তারপর ধরো ভেক্টরের রেসপেক্টে টু ডাইমেনশনাল ক্ষেত্রে বা থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হবে। সেই পারপেন্ডিকুলার হওয়ার যে শর্তটা মানে তাদের ডট প্রোডাক্ট 0। তো ডট প্রোডাক্ট যখনই আসছে দেখো ডট প্রোডাক্টের মধ্যে একটা সিমিলারিটি আছে। দুটো ভেক্টর যদি টু ডাইমেনশনাল নিই তাদের ডট প্রোডাক্ট এরকম হয়, মানে সাপোজ a is equal to তুমি একটা ভেক্টর এরকম নাও a1i plus b1j, p is equal to a2j, b is equal to b1i plus b2j, এরকম যদি আমরা নিই তাহলে তাদের ডট প্রোডাক্ট করলে a dot b is equal to a1 b1 plus a2 b2। সিমিলারলি যদি এটা থ্রি ডাইমেনশনাল হতো তাহলে প্লাস একটা এখানে একটা a3 আসতো, এখানে একটা b2 আসতো, তো আরেকটা এক্সট্রা টার্ম এখানে চলে যেত, a3 b3 চলে আসতো। মানে এই জিনিসগুলো একটা সিমিলার। তো এই প্রপার্টি গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু ইনার প্রোডাক্ট স্পেসের বা এই যে ফাংশনটা যখন আমি দেখছি যে এরকম একটা সিমেট্রিক ফাংশন এরকম চলছে সেই ফাংশনটাকে আমরা ওই ইনার প্রোডাক্ট হিসেবে এখানে ডেসক্রাইব করছি। এবং দেখো এই যেটা বললাম ডট প্রোডাক্টের ক্ষেত্রে সেটা অলরেডি আমরা ডিসকাস করেছি এবং সেটাকে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টও বলা হয়। তো এরকম এটার ক্ষেত্রে ডিসটেন্স এটা দিয়েও আমরা কোনো একটা এইভাবে চুজ করতে পারি। ওই জিওমেট্রিক প্রপার্টি গুলোকে ডেসক্রাইব করার জন্য কিন্তু মূলত ইনার প্রোডাক্ট স্পেসের কনসেপ্টটা আসে। এইবার এই যে ডিসটেন্স যেটা আমরা বলছি হ্যাঁ কোন একটা পয়েন্টের, দেখো সেইটাকেই আমরা এখানে নর্ম হিসাবে ডিক্লেয়ার করছি। তোমাদের কাছে যদি মাপার বইটা থাকে দেখো এগুলো আগে বলেছি তো বা এগুলো বলছি যে নর্ম যেটা রয়েছে, নর্ম অফ এ ভেক্টর, নর্ম অফ এ ভেক্টর, নর্ম অফ এ ভেক্টর কোন একটা ভেক্টর আলফা যদি হয় অবশ্যই ভেক্টর যখন বলছি সেই ভেক্টর স্পেসটা কিন্তু ইনার প্রোডাক্ট স্পেস। ঠিক আছে, ইনার প্রোডাক্ট স্পেস যদি না হয় তাহলে সেখান থেকে আমি নর্মটা এভাবে বের করতে পারি না। তো নর্ম অফ আলফা ইজ ইকুয়াল টু মড অফ আলফা কমা আলফা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট স্পেসটা ছিল সাপোজ r কিউবের ক্ষেত্রে, r কিউবের ক্ষেত্রে যদি আমরা নিই r কিউবের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট স্পেসটা ছিল সেখানে আলফা কমা আলফা, আলফা কমা আলফাটা কি হয়ে যায়, আলফা কমা আলফা ইজ ইকুয়াল টু হয়ে যাবে আলফা 1 স্কয়ার প্লাস আলফা 2 স্কয়ার প্লাস আলফা 3 স্কয়ার। মানে কেউ যদি আলফা ইজ ইকুয়াল টু এরকম নেয় আলফা 1 আলফা 2 আলফা 3, আমি যদি একটা ভেক্টর এরকম নিই তাহলে আলফা কমা আলফা, কারণ স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টটা তো এটা ছিল যে আলফা বিটা ইজ ইকুয়াল টু আলফা 1 বিটা 1 প্লাস আলফা 2 বিটা 2 প্লাস আলফা 3 বিটা 3, এটা ছিল। তো সেই রেসপেক্টে আলফা কমা আলফা এটা হবে। এবার দেখো তাহলে নর্ম অফ আলফা ইজ ইকুয়াল টু কি হচ্ছে রুট ওভার অফ আলফা কমা আলফা, আলফা কমা আলফা মানে দিস, মানে আলফা 1 স্কয়ার প্লাস আলফা 2 স্কয়ার প্লাস আলফা 3 স্কয়ার।
এবার এইটাকে যদি আমি জিওমেট্রিক্যালি মেলাতে চাই তাহলে তখন জিনিসটা লিংক করতে পারবে। এই আলফাটা এটা যদি একটা ভেক্টর হিসেবে না চুজ করে আমি r³ এর একটা পয়েন্ট হিসেবে চুজ করি, তাহলে এই পয়েন্টটা কিরকম হবে, এরকম জায়গায় কোনো একটা পয়েন্ট হবে আলফা 1 আলফা 2 আলফা 3। তাহলে অরিজিন থেকে যখন তুমি ডিসটেন্সটা বের করবে, দেখো অ্যাকচুয়ালি ডিসটেন্সটা যখন বের করছো সেটাই তো এটা, ঠিক না? তাহলে নরম কি করছে, এই স্ট্যান্ডার্ড নরম যেটা আমি ইনার প্রোডাক্টের, যদি আমি স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টটা চুজ করি এইভাবে, তাহলে তখন যে নরমটা সেই নরম আমাকে কি দেবে, ডিসটেন্স প্রোভাইড করছে ফ্রম দা অরিজিন, ঠিক আছে? এবার দেখো কিরকম সিমিলার, যদি এটা r2 হতো, যদি r2 হতো তাহলেও কি হতো, r2 যদি হতো তাহলে একটা কম্পোনেন্ট থাকতো না, মানে r2 স্পেসেও কিন্তু এর সেই ডিসটেন্সই মেজার করছে ফ্রম দা অরিজিন। আর যদি অনলি r হতো, মানে শুধু রিয়েল নাম্বার হতো, সেক্ষেত্রে দেখো এই দুটো সিমিলার, মানে norm of alpha is just mod of alpha, মানে আলফার যে মডুলাস ভ্যালুটা সেটাই কিন্তু দেবে, মানে তো একটাই তো, তার পজিটিভ মড যে ডিসটেন্স আমরা কি বুঝি নরমালি মড ভ্যালুটা ডিসটেন্স ধরায়। তো এরকম মানে যদি অনলি একটা রিয়েল নাম্বারের উপর কোনো একটা নাম্বার তুমি নাও ফ্রম দা অরিজিন, এরকম না এদিকে যাও বা এদিকে যাও, তাহলে ওই যে নাম্বারটা এইদিকে গেল বা এইদিকে কতটা গেল সেই ডিসটেন্সটা হচ্ছে মড 5, কি এইদিকে -5 হোক বা +5 হোক, মড অফ দুটো যখন নেবে তখন 5, তাহলে 5 ইউনিটস গেল ডিসটেন্স বোঝাচ্ছে। তাহলে এই নর্ম কিন্তু স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টের ক্ষেত্রে আর কিছু না, একটা ডিসটেন্স বোঝাচ্ছে। তো তুমি যেরকম ইনার প্রোডাক্ট চুজ করবে নর্মগুলো সেরকম ভাবে আমি পাবো, মানে লিংক টু জিওমেট্রি আর কি, সেটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তারপরে দেখো বইটা যদি থাকে তোমাদের পেজ নাম্বার 186, এটা বের করো। আচ্ছা, এই কোনো সমস্যা হচ্ছে এই অবধি কারো কোনো? শুভম, ঠিক আছে বেশ। তারপরে দেখো পেজ নাম্বার 186 এ আমি প্রুফগুলোতে যাচ্ছি না, কিছু কিছু প্রুফ ছোট ছোট প্রপার্টি আছে, যেমন নর্ম অফ সি আলফা ইজ ইকুয়াল টু জাস্ট mod of c into norm of alpha, এটা খুব ইজিলি বোঝা যায়। norm of c alpha এটা মানে হচ্ছে তোমার c alpha c alpha, ঠিক আছে, mod of this এটা মানে হচ্ছে তোমার রুট ওভার c স্কয়ার alpha 1 স্কয়ার প্লাস c2 সরি c স্কয়ার alpha 2 স্কয়ার প্লাস c স্কয়ার alpha 3 স্কয়ার, দেখতে এরকম হবে। এবার তুমি এখান থেকে c স্কয়ার যদি বাইরে বের করে দাও, পজিটিভ বেরোবে রুটের বাইরে, সেটাকে আমরা mod c আকারে লিখছি। হ্যাঁ, কারণ একটা জিনিস খেয়াল রাখবে, কেন মডুলাস নিচ্ছি, দেখো c alpha সেম কম্পোনেন্টের ইনার প্রোডাক্ট অলওয়েজ গ্রেটার দেন 0 বলাই ছিল, যেখানে c alpha নট ইকুয়াল টু 0, তো এটা সেম পজিটিভ হতে হবে। এখন এই পার্টটা পজিটিভ হবে, বাট c বাইরে বেরোলে পজিটিভ না নেগেটিভ আমি বুঝতে পারছি না, c এর ইটসেলফ কি ভ্যালু, ওর জন্য আমরা একটা মডুলাস নিয়ে নিচ্ছি। তো মডুলাস অফ c alpha 1 স্কয়ার প্লাস alpha 2 স্কয়ার প্লাস alpha 3 স্কয়ার, তাহলে এই পার্টটা তো আলফা কমা আলফা, দ্যাট ইজ root over of alpha comma alpha মানে norm alpha, so mod c of norm alpha, ঠিক আছে? এটা মোটামুটি গেল ক্লাসের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের আর্টিকেল 4.12.2 যেটা রয়েছে সোয়াচ লেমা, এটা আমি এর আগে একদিন প্রুফ করেছিলাম, আজকে আর করছি না। আর সোয়াচ লেমা, সোয়াচ লেমাটা তোমরা দেখবে, আমি আগে বলেছিলাম, যদি কারো সমস্যা থাকে পরে কোনোদিন বলবে, আমি বলে দেবো। সেটা হচ্ছে আলফা কমা বিটা mod of alpha comma beta is less than equal to norm of alpha into norm of beta, mod of alpha comma beta is less than equal to norm of alpha into norm of beta, মানে কিছুই না, এটা হচ্ছে কচি সোয়াচ ইনইকুয়ালিটি আমরা যেটা করেছিলাম ইনইকুয়ালিটি চ্যাপ্টারে, সেই জিনিসটাই এটাকে যদি আমি ওই ফিচারসে ভেঙে দিই তাহলে বুঝতে পারবে। mod of alpha comma beta মানে হচ্ছে alpha comma beta, ঠিক আছে? alpha comma beta normally কি হয়, alpha 1 beta 1 plus alpha 2 beta 2 plus alpha 3 beta 3, এই জিনিসটা বলছে লেসার ইকুয়াল টু হয়ে যাবে mod
এই যে নর্ম আলফা মানে দুটোবার আলফা কমা আলফা, দুটোবার আলফা কমা আলফা মানে হচ্ছে আলফা 1 স্কয়ার প্লাস আলফা 2 স্কয়ার প্লাস আলফা 3 স্কয়ার and this beta 1 স্কয়ার প্লাস beta 2 স্কয়ার প্লাস beta 3 স্কয়ার। এবার বোথ সাইডে তুমি যদি স্কয়ার করে দাও, স্কয়ার করে দিলে আমরা এই জিনিসটা পাবো beta 1 প্লাস আলফা 2 beta 2 plus alpha 3 beta 3 square is less or equal to alpha 1 square plus alpha 2 square plus alpha 3 square of beta 1 square plus beta 2 square plus beta 3 square। ঠিক আছে, এইটা ওই ইনটার্মস অবধি ছিল কোয়াড্রেচার্সে এবং সেগুলো ওই a1 b1 দিয়ে ছিল। তোমরা ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা দেখলে এটা বুঝতে পারবে। তো এটা হচ্ছে কোয়াড্রেচার্স লেমা, প্রুফটা করবে, প্রুফটা দেওয়া আছে। নেক্সট এই কোয়াড্রেচার্স লেমার এখানটায় প্রুফ করতে গিয়ে একটা প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো নরমালি তো আমরা এটা বলছি ইকুয়ালিটি কখন হচ্ছে, এই যে ইকুয়ালিটিটা হোল্ড করছে কখন সেটা বুঝতে গিয়ে একটা জিনিস করা হলো যে যদি এই আলফা এবং বিটা ভেক্টর দুটো কিরকম হতে পারে, আলফা এবং বিটা ভেক্টর দুটো আইদার নাল ভেক্টর হতে পারে, তার জন্য একটা কেস করা হয়েছে, আইদার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে পারে অর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। এখন যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, ইফ আলফা এন্ড বিটা আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা নরমালি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তখন কি পিথাগোরাস তার আগে বলি দুটো ভেক্টর আলফা এবং বিটা, দুটো ভেক্টরকে আমরা কখন অর্থগোনাল বলবো ইফ আলফা কমা বিটা ইজ ইকুয়াল টু 0। দুটো ভেক্টরের ইনার প্রোডাক্টটা যদি 0 হয় দেন আলফা বিটা আর অর্থগোনাল। ঠিক আছে, এই ভেক্টর দুটোকে আমরা অর্থগোনাল বলবো এবং এখান থেকে আরেকটা প্রপার্টি আছে সেটা হচ্ছে অর্থনর্মাল। এগুলো আগে আলোচনা করা হয়েছিল। ধরো একটা সেট অফ ভেক্টর সেরকম রয়েছে বিটা 1 বিটা 2 বিটা n। ঠিক আছে, n খানা ভেক্টর নিয়েছি। এরকম একটা কালেকশনের মধ্যে যে কোনো আরবিটারি দুটো ভেক্টর তুমি পিক করো, সাপোজ বিটা i এন্ড বিটা j। ঠিক আছে, দুটো আরবিটারি ভেক্টর পিক করলাম, তাদের ইনার প্রোডাক্ট যদি 0 হয় ইফ i not equal to j, মানে ভেক্টর দুটো যদি ডিফারেন্ট হয় তাহলে তাদের ইনার প্রোডাক্টটা 0 হবে, তখন সেটাকে আমি বলছি অর্থগোনাল। মানে এই সেট অফ ভেক্টরসটা পুরোটাকে আমরা বলবো অর্থগোনাল সেট অফ ভেক্টরস। আর যদি এরকম হয় যে is equal to 1 if i equal to j, মানে যখন সেম হচ্ছে i equal to j, বিটা 1 মানে এরকম বিটা 1 বিটা 1 আলফা আলফা এর ভ্যালুগুলো যদি 1 হয় আর বাকি সেম যদি না হয়, তখন যদি 0 হয়, তখন এই সেট অফ ভেক্টরসটাকে বলা হয় অর্থনর্মাল সেট অফ ভেক্টরস। অর্থগোনাল আর অর্থনর্মালের মধ্যে ডিফারেন্সটা কোথায়? অর্থগোনালে কিন্তু এই অর্থগোনাল আর অর্থনর্মালে এই প্রপার্টিটা দুটোর ক্ষেত্রেই সেম, ফার্স্ট প্রপার্টিটা দুটোর ক্ষেত্রেই সেম। ঠিক আছে, কিন্তু এর প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে যখন সেম প্রোডাক্টে নিচ্ছ, মানে সেম ভেক্টরে নিচ্ছ। আলফা আলফা অর্থগোনালের ক্ষেত্রে সবসময় যে 1 হবে তার কোনো মানে নেই, 1 নাও হতে পারে, এটা 2 4 যে কোনো ভ্যালু আসতে পারে। কিন্তু অর্থনর্মাল যদি হয় তখন সেম ভেক্টরের ইনার প্রোডাক্ট করলে সবসময় 1 আসবে। ঠিক আছে, ডিফারেন্ট ভেক্টরের ইনার প্রোডাক্ট করলে দুটোর ক্ষেত্রেই 0 আসবে, কিন্তু সেম ভেক্টরের ইনার প্রোডাক্ট করলে অর্থনর্মালের ক্ষেত্রে মাস্ট বি 1 আর অর্থগোনালের ক্ষেত্রে 1 নাও আসতে পারে, মানে 1 আসবেই না, কারণ 1 আসলে সেটা অর্থনর্মাল হয়ে যাবে। ঠিক আছে, 1 বাদে অন্য যে কোনো ভ্যালু আসতে পারে, 1 যদি আসে তখন সেটাকে অর্থগোনালও বলবো, কিন্তু এক্সট্রা ভাবে আমরা সেটাকে নাম দিচ্ছি অর্থনর্মাল। ঠিক আছে, এইটা সেট অফ ভেক্টরস এর ক্ষেত্রে বলছি। এবার এখান থেকে দেখো পিথাগোরাস থিওরেম, প্যারালেলোগ্রাম ল বলে 4.12.5 দুটো আর্টিকেল আছে, বই যদি থাকে ফটাফট দেখে নাও। 4.12.5 এন্ড 6 এই দুটো এই প্রপার্টি দুটো আছে খুব ইজিলি। সেটা বলছে যে ইফ আলফা এন্ড বিটা আর অর্থগোনাল, ইফ আলফা
and beta are orthogonal, এটা যদি অর্থোগোনাল হয় তাহলে কি হবে, আলফা প্লাস বিটা তাদের যদি তুমি নর্ম নাও হোল স্কয়ার ইজ ইকুয়াল টু নর্ম অফ আলফা স্কয়ার প্লাস নর্ম অফ বিটা স্কয়ার। এটা খুব ইজিলি, কারণ আমরা এটা কিছুক্ষণ আগে ভেঙেছিলাম, কিছুক্ষণ আগে ভাঙতে গিয়ে মাঝে এটাকে যখন তুমি ইন্ডিভিজুয়ালি ভাঙবে তখন মাঝে একটা এরকম টার্ম পাচ্ছিলাম প্লাস 2 আলফা কমা বিটা প্লাস নর্ম অফ বিটা স্কয়ার। যখন এই যে এইটা মানে তো আমরা এইভাবে লিখতে পারি আলফা প্লাস বিটা কমা আলফা প্লাস বিটা, এবং সেটাকে যদি ভাঙো এটা আসবে। এখন দেখো আলফা বিটা অর্থোগোনাল বলেছে, তার মানে এইটা 0, তো এইটা যদি 0 হয়ে যায় obviously কি থাকবে, নর্ম অফ আলফা স্কয়ার প্লাস নর্ম অফ বিটা স্কয়ার। তো এই প্রপার্টিটা খুব ইজিলি বোঝা যায়, এটাকে পিথাগোরাস থিওরেম বলছে। প্যারালেলোগ্রাম ল যেটা সেটা তোমরা দেখতে পারো, সেটাও সিমিলার ওয়েতে আছে। আচ্ছা, এবার দেখো এই যে যেটা আমরা বলছিলাম অর্থোগোনাল এবং অর্থনর্মাল, সেইখানটায় বলতে গিয়ে এই তোমাদের পেজ নাম্বার 189 এই পেজে একটা एग्जांपल 6 একটা করে দেওয়া আছে। দেখো সেই एग्जांपल 6টা আগে ওখানে আলোচনা করেছিলাম, এটা খুব ভালো একটা एग्जांपल। সেটা এরকম ছিল যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি সেই ম্যাট্রিক্সটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, অর্থনর্মাল ম্যাট্রিক্স হয়, সরি অর্থনর্মাল ম্যাট্রিক্স মানে কি আমরা জানি a at is equal to I যদি হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় অর্থনর্মাল ম্যাট্রিক্স। এবং বলছে সেক্ষেত্রে যদি এরকম একটা অর্থনর্মাল ম্যাট্রিক্স পায় তাহলে এই ম্যাট্রিক্সের যতগুলো তোমার রো আছে সেই রো প্রত্যেকটা রো গুলোকে যদি আমি এক একটা ভেক্টর হিসেবে ট্রিট করি তাহলে তারা একটা অর্থনর্মাল সেট অফ ভেক্টরস তৈরি করবে। সিমিলারলি ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলম যেগুলো আছে, মানে সাপোজ এই এরকম যদি তুমি ধরো a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এটা যদি তুমি একটা ভেক্টর নাও a, তাহলে at মানে কি হবে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। আচ্ছা, এইটা যদি অর্থনর্মাল হয় তাহলে এদের যে প্রোডাক্টটা সেটা ইজ ইকুয়াল টু i হবে। ভালো কথা, এদের যদি আমি প্রোডাক্ট করি, প্রোডাক্ট করলে কি পাবো দেখো, প্রথমটা যাবে এইটা সাথে এইটা, তার মানে a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার c1 স্কয়ার, এটা মানে কি পাচ্ছি এইদিকে তো তোমার এটা থাকবে 1 0 0 0 1 0 0 0 1 এটা থাকছে। তাহলে এইটা মানেই তো যদি আমরা ফার্স্ট এটাকে একটা ভেক্টর তুমি ধরো, এবার বলছে যে রো গুলো এই ম্যাট্রিক্সের রো গুলো সব এক একটা যদি ভেক্টর হিসেবে আমি কম্পেয়ার করি তাহলে সেই ভেক্টরগুলো কি হবে, একটা অর্থনর্মাল সেট অফ ভেক্টরস তৈরি হবে। তার মানে দেখো তিনটে রো আছে, তাহলে সাপোজ তিনটে তুমি এভাবে করো, আলফা ইজ ইকুয়াল টু নাও a1 b1 c1, beta is equal to now a2 b2 c2 and gamma is equal to a3 b3 c3। ঠিক আছে, এই তিনটে ভেক্টর যদি আমি এভাবে চুজ করি তাহলে দেখো ফার্স্ট যে প্রপার্টিটা পাচ্ছি এটা ইনটু এটা, মানে দিস এই এলিমেন্টটা হবে সেটা ইকুয়াল টু 1 হবে। আবার এই জিনিসটা ইকুইভ্যালেন্ট এটা হয়ে যাচ্ছে না আলফা কমা আলফা, তার মানে আলফা কমা আলফাটা ইকুয়াল টু 1 এটা পাচ্ছি। এবার দেখো যখনই তুমি এই রোটা এর সেকেন্ড এটার সাথে গুণ হচ্ছে তখন আমি কি পাচ্ছি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইজ ইকুয়াল টু দিস, তার মানে 0। কিন্তু এই জিনিসটা তোমার কি দিচ্ছে, এই জিনিসটা হচ্ছে দুটো ভেক্টরের কি কি, একটা আলফা আর একটা বিটা, তাহলে আলফা কমা বিটা ইকুয়াল টু কিন্তু 0। সিমিলার একই ভাবে যখন আমি থার্ডটা নেব তখন দেখতে পারবো আলফা কমা গামা is equal to 0। তাহলে কি হচ্ছে, কোন একটা এই তিনটে যদি আমি ভেক্টর হিসেবে ট্রিট করি রো গুলোকে, তাহলে আলফা নিজের সাথে 1, নিজের সাথে ইনার প্রোডাক্টে 1 দিচ্ছে, বাকি দুটো ভেক্টরের সাথে ও ইনার প্রোডাক্টে কত দিচ্ছে, 0 দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই তো আমার অর্থনর্মালের প্রপার্টি।
আবার সিমিলার ওয়েতে কেউ যদি আলফা বিটা গামাটাকে রো বরাবর চুজ না করে কলম বরাবর চুজ করতো, সাপোজ আলফা ইজ ইকুয়াল টু এরকম রাখতো a1 a2 a3 b1 b2 b3 ইজ ইকুয়াল টু বিটা এন্ড c1 c2 c3 ইজ ইকুয়াল টু গামা, তাহলেও সেম প্রপার্টি ফলো আপ হতো। তোর জন্য কোন একটা অর্থোনর্মাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার রো গুলোকে যদি এক একটা করে ভেক্টর হিসেবে ট্রিট করা যায়, তাহলে তারা অর্থোনর্মাল সেট অফ ভেক্টরস তৈরি করে একটা স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টের ক্ষেত্রে। ঠিক আছে, এই एग्जांपलটা করবে 6টা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে একটা থিওরেম আছে দেখো 4.12.7 থিওরেম। এই থিওরেমটা করতে হবে, একটু বই থাকলে বইটা খোলো, পেজ নাম্বার 189 এ থিওরেম 4.12.7 স্টেটমেন্টটা কি বলছে, থিওরেমটা বলছে যে an orthogonal set of non-null vectors in a Euclidean space V is linearly independent। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোনো একটা কালেকশন, যে কোনো একটা কালেকশন বিটা 1 বিটা 2 এরকম করে ধরো বিটা r, এইটা একটা কালেকশন আমি নিলাম। কি ধরনের কালেকশন? কালেকশন অফ অর্থোগোনাল ভেক্টরস। ঠিক আছে, এটা একটা অর্থোগোনাল সেট অফ ভেক্টরস। যদি এরা অর্থোগোনাল হয় তাহলে কি বলছে যে এরা মাস্ট বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এখন দেখো এই ভেক্টরগুলোকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে গেলে কি করতে হয়, আমাদের সেই পুরনো যে পদ্ধতি, কতগুলো স্কেলার তুমি চুজ করো, সাপোজ c1 বিটা 1 c2 বিটা 2 প্লাস cr বিটা r is equal to থিটা। আমি যদি এখান থেকে দেখতে পারি যে সমস্ত স্কেলারগুলো এটাই স্যাটিসফাই করবে, যদি সমস্ত স্কেলারগুলো 0 হয়ে যায় তাহলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ভালো কথা। এখন এটার সাথে যে কোনো একটা আরবিট্রারি ভেক্টরের ইনার প্রোডাক্ট আমরা নিই। সাপোজ এই জিনিসটা দেখো c1 বিটা 1 প্লাস c2 বিটা 2 প্লাস cr বিটা r, এটা তো একটা লিনিয়ার কম্বিনেশন, মানে এটা অবশ্যই কোনো না কোনো একটা ভেক্টর হবে, তার সাথে পার্টিকুলার কোনো একটা ভেক্টর bi বলে কোনো একটা পার্টিকুলার ভেক্টরের আমি ইনার প্রোডাক্ট নিচ্ছি। আচ্ছা, ইনার প্রোডাক্টটা কিরকম হবে দেখো, এই দিকে যে পার্টটা এইটা তো ইকুয়াল টু 0, কারণ এটা আমরা জানি থিটা, তার মানে থিটা কমা বিটা i, তার মানে এটা থিটা হবে। কেন থিটা হবে? কারণ ওই যে আলফা কমা বিটা এটা গ্রেটার দেন 0, বাট যদি দুটোর মধ্যে কোনো একটা থিটা হয়ে যায় তাহলে পুরো ভ্যালুটা 0 হয়ে যাবে, তো ওই কারণে থিটা। এবার যখন এইখানটায় তুমি ইনার প্রোডাক্ট করতে যাচ্ছ, এইখানটা থিটা না, অ্যাকচুয়ালি এটা 0 হবে, সরি। এবার দেখো এই দিকটা যখন তুমি করতে যাচ্ছ তাহলে কি ডিউ টু লিনিয়ারিটি তুমি কি লিখতে পারবে, পুরো জিনিসটা আলাদা আলাদা করলে এরকম c1 অফ বিটা 1 কমা বিটা i প্লাস c2 অফ বিটা 2 কমা বিটা i, এরকম চলতে চলতে মাঝে কত একটা ci পাবে, তার সাথে বিটা i কমা বিটা i প্লাস চলছে cr বিটা i, সরি বিটা r কমা বিটা i ইজ ইকুয়াল টু 0। এখন এই জিনিসটা খেয়াল করো, যেহেতু এটা বলা আছে যে অর্থোগোনাল সেট অফ ভেক্টরস, তার মানে এ নিজের সাথে বাদে বাকি আননোন যে কোনো ভেক্টরের সাথে তার ইনার প্রোডাক্ট 0 হবে, তাহলে এটা 0 0, শুধুমাত্র এই টার্মটা থাকবে, কারণ এই bi, bi নিজের সাথে ইনার প্রোডাক্ট করছে, বাকি সবগুলো 0 হয়ে যাবে। সো ফাইনালি ci অফ bi, bi is equal to 0। এখন দেখো এইটা তো পজিটিভ কোয়ান্টিটি, কারণ আমরা ইনার প্রোডাক্ট স্পেসে পড়েছি আলফা কমা আলফা ইজ গ্রেটার দ্যান 0 ইফ আলফা নট ইকুয়াল টু থিটা। তো বিটা এটা থিটা নয়, তার মানে এই ইনার প্রোডাক্টটা অলওয়েজ গ্রেটার দ্যান 0, পজিটিভ মানে পজিটিভ, তাহলে 0 এর নিচে আমি এটাকে ভাগ করতে পারি, 0 এর নিচে তুমি এটাকে ভাগ করে দাও, তাহলে কি হবে ci is equal to 0। এই যে ci is equal to 0 পেলাম, তার মানে দেখো তুমি যখন এখানে bi দিয়ে গুণ করেছো তখন ci কম্পোনেন্টটা 0 পাচ্ছ এই ইকুয়েশন থেকে। এবার bi তো যে কোনো হতে পারে, b1 দিয়ে গুণ করলে তার মানে c1 0 পেতাম, b2 দিয়ে গুণ করলে c2 0 পেতাম, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা করে ইনার প্রোডাক্ট যদি আমি নিই, প্রত্যেকটা থেকে আমি দেখব যে c1 c2 এই যে স্কেলার গুলো সবগুলো ইকুয়াল টু 0। তার মানে
এই যে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে কখন, when all the CIs are equal to 0, মানে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস। এই প্রুফটা তোমরা দেখবে। তারপরে এরপরে দুটো ডেফিনেশন আছে, এগুলো আমরা আগে বলেছিলাম যে ভেক্টর কম্পোনেন্ট, স্কেলার কম্পোনেন্ট। যখন আমরা 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশন ভেক্টর গুলো আমরা পড়েছিলাম ক্লাস 12 এ, তখনও ছিল। প্রথমেই আমি বলেছিলাম যে ইনার প্রোডাক্ট স্পেসটা হচ্ছে জিওমেট্রিক কনসেপ্ট গুলোকে বিল্ড আপ করার জন্য ইনার প্রোডাক্ট স্পেসটা তৈরি হয়েছে। মানে যখন তুমি জিওমেট্রিক প্রপার্টি গুলোকে আপ টু n ডাইমেনশনাল অবধি এক্সটেন্ড করতে চাইছো, তখন সেটা ইনার প্রোডাক্ট স্পেসের থ্রুতে আর ওটাকে এনহ্যান্স করা হচ্ছে। সেই রেসপেক্টে তুমি এখানটায় দেখো কি বলছে, যে কোনো ভেক্টর বিটা একটা নন জিরো ভেক্টর নিচ্ছি কোন একটা ইকুইভ্যালেন্ট স্পেসে, then for any vector alpha in V there exists a unique number C such that alpha minus C beta is orthogonal to beta। তার মানে যে কোনো দুটো ভেক্টর আলফা এবং বিটা, যে কোনো দুটো ভেক্টর, তো একটা ভেক্টর আমি বিটা নিলাম আর একটা আলফা নিলাম, বলছে এই আলফা এবং বিটা ভেক্টর দুটোর জন্য আমি একটা স্কেলার সি সবসময় খুঁজে পাবো যাতে করে আলফা মাইনাস সি বিটা, এই যে ভেক্টরটা আমি পেয়েছি সেটা বি এর সাথে অর্থোগোনাল হবে। তার মানে ব্যাপারটা কি অর্থোগোনাল মানে, আচ্ছা আলফা মাইনাস সি বিটা কমা বিটা, তার মানে তাদের ইনার প্রোডাক্ট স্পেসটা ইকুয়াল টু 0 হবে, অর্থোগোনাল মতো, তাই? এবং এটাকে যদি আমি আলাদা আলাদা করে ভাঙি তাহলে কি পাবো, আলফা কমা বিটা মাইনাস সি অফ বিটা কমা বিটা ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে সি এর ভ্যালুটা যদি আমি বের করি পাচ্ছি হচ্ছে আলফা কমা বিটা বাই বিটা কমা বিটা। তাহলে দেখো যে কোনো দুটো ভেক্টর আলফা এবং বিটার ক্ষেত্রে এইভাবে তুমি সিটা তো বের করতেই পারবে। তার মানে এক একটা করে আমি সি এরকম পাবোই যাতে করে এই দুটো ভেক্টর আলফা মাইনাস সি বিটা এবং বিটা দুটো পারপেন্ডিকুলার বা সরি অর্থোগোনাল হবে। এই যে তুমি সি যেটাকে পেলে, এই সিটার একটা নাম আছে, সেই সিটাকে হচ্ছে স্কেলার কম্পোনেন্ট অফ আলফা অ্যালং বিটা। এই সিটাকে আমরা কি বলছি, এই জিনিসটা আমাদের লাগবে পরে, যে স্কেলার কম্পোনেন্ট অফ আলফা অ্যালং বিটা, স্কেলার কম্পোনেন্ট অফ আলফা অ্যালং বিটা। এবং এর সাথে তুমি যদি একটা এই সি এর সাথে যদি বিটা গুণ করো, সি ইনটু বিটা, সেটা হয়ে যায় প্রজেকশন অফ আলফা আপন বিটা। এইটাকে বলা হচ্ছে সি বিটাটাকে প্রজেকশন অফ আলফা অ্যালং বিটা। তোমরা ক্লাস 11 এ বোধহয় ছিল এরকম যে এই সাথে এটা বাড়িতে বসে লিংক করবে, তাহলে বুঝতে পারবে। একটা 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল আর কিউবের উপর নিয়ে নেবে, যে সেখানে এরকম ছিল 2 ডাইমেনশনাল, ধরো একটা ভেক্টর এরকম রয়েছে, এটা বি ভেক্টর, আর একটা এ ভেক্টর এরকম রয়েছে। তাহলে বি ভেক্টরের উপর এ ভেক্টরের প্রজেকশন বলতে আমরা কি বুঝতাম, নরমালি আমরা অরিজিন থ্রু পার্সি যদি করাতাম, তাহলে এই যে এইখান থেকে একটা পারপেন্ডিকুলার তুমি যদি টানো, এই যে পার্টটা পড়ে থাকছে মানে এর ছায়া দৈর্ঘ্যটা বলা হয় অনেকটা, এই যে পার্টটা এই অরিজিন থেকে এই অবধি এই যে ডিসটেন্সটা, সেটা হচ্ছে প্রজেকশন অফ এ অন বি, এটা ছিল। তো এই কনসেপ্টটা কিন্তু সিমিলার, তোমরা ওইভাবে করে দেখবে, দেখবে দুটো একই ভ্যালু পাবে। শুধু আমার এখানে এটা জিনিসটা লাগবে, এই যে সি এর ভ্যালুটা যেটা বের করছি, স্কেলার কম্পোনেন্ট অফ আলফা অ্যালং বি। সি যদি তুমি এইভাবে চুজ করো কোনো একটা সি, তাহলে আমরা কি সুবিধাটা কি হচ্ছে, সি এইভাবে চুজ করার অর্থই এই যে জিনিসটা আলফা মাইনাস সি বিটা আর বিটা, এই ভেক্টর দুটো অর্থোগোনাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাকে মাথায় রাখতে হবে, এটার উপর আমার বেশ কিছু থিওরেম হবে। আচ্ছা, তারপরে দেখো 190 পেজে একটা থিওরেম আছে, থিওরেম 4.12.8 4.12.8। এই থিওরেমটা
কি বলছে দেখো, ইফ বইটা সবাই কাছে রাখবে তাহলে লিংক করতে সুবিধা হবে, যে ইফ β1 β2 ডট ডট বিটা একটা অর্থোগোনাল সেট অফ নন নাল ভেক্টরস নেওয়া হয়েছে in Euclidean space V for any vector b in L of কি করছে β1 β2 করে βr, এটা কি নিচ্ছে সেট অফ অর্থোগোনাল ভেক্টর, অর্থোগোনাল ভেক্টরস, এটা একটা সেট নিচ্ছে। আর বিটা, বিটা একটা যে কোনো ভেক্টর, বিটা যে কোনো একটা ভেক্টর, সেই বিটা ভেক্টরটা কোথায় আছে, belongs to L of this, L of β1 β2 βr, মানে এই বিটা ভেক্টরটা কি এদের কোনো না কোনো একটা লিনিয়ার কম্বিনেশন হবে, এদের কোনো একটা লিনিয়ার কম্বিনেশন হবে। বলছে যদি এরকম হয় তাহলে আমরা বিটাটাকে অবশ্যই এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো, কারণ বিটাটা L of this লিনিয়ার স্প্যানের মধ্যে থাকা মানে তো ওই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। এবার লিনিয়ার কম্বিনেশন আকারে যেটা আমরা লিখবো, এই যে বিটা ইজ ইকুয়াল টু যদি কতগুলো স্কেলার আমরা খুঁজে পাই, যাতে করে এইভাবে যদি লিখতে পারি প্লাস c2 β2 প্লাস ডট 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 cr βr, এইভাবে যদি আমরা লিখতে পারি তাহলে বলছে এই যে স্কেলারগুলো তুমি যেটা পাচ্ছ c1 c2 cr, সেগুলো ইউনিক হবে। ইউনিক মানে তুমি একটা ভেক্টরের জন্য এরকম একটা ইউনিক প্রেজেন্টেশন পাবে যদি তারা অর্থোগোনাল ভেক্টরস হয়। নরমালি বিভিন্ন রকম এক্সপ্রেশন আসতে পারে, আমরা দেখেছি লিনিয়ার কম্বিনেশনের ক্ষেত্রে স্কেলারগুলো ডিফারেন্ট হতে পারে, বাট যদি তারা অর্থোগোনাল ভেক্টর হয়, এই যে যেগুলো আমরা লিখছি, এবং তাদের লিনিয়ার স্প্যানের মধ্যে কোনো একটা ভেক্টর যদি বিটা থাকে, তাহলে সেই ভেক্টরটাকে অবশ্যই এইগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে, সেটা আমরা জানি। এই লিনিয়ার কম্বিনেশন আকারে যেটা লিখতে পারবো সেটা ইউনিক হবে, সেই প্রেজেন্টেশনটা ইউনিক হবে, মানে একটাই আমি c1 পাবো, একটাই c2 পাবো, এই যে শীটগুলো পাবো সেগুলো সব ইউনিক হবে। সেই ইউনিকনেসটা এরকম, তার এটা দেখো তার প্রুফটা এরকম হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস সবথেকে কি বলছে, যে এই যে c1 c2 এগুলো যেগুলো আমরা পাচ্ছি সেগুলো আর কিছুই না, সেই জিনিসগুলো কি, সেই জিনিসগুলো হচ্ছে স্কেলার কম্পোনেন্ট অফ বিটা অ্যালং β1, মানে ci গুলো হবে স্কেলার কম্পোনেন্ট অফ বিটা অ্যালং βi, স্কেলার কম্পোনেন্ট অফ বিটা অ্যালং βi, মানে এই থিওরেমটা ইউটিলাইজেশনটা কোথায় সেটা বলি। আমি আরেকবার থিওরেমটা একটু বলে নিই। বলছে যে এইগুলো যদি একটা সেট অফ অর্থোগোনাল ভেক্টর হয়, তাহলে যে কোনো ভেক্টর যদি এদের লিনিয়ার স্প্যানের মধ্যে থাকে, মানে যে কোনো ভেক্টরকে যদি আমি এগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এইভাবে লিখতে পারি, তাহলে সেই লিনিয়ার কম্বিনেশনটা ইউনিক হবে, মানে c1 c2 cl গুলো ইউনিক হবে, এবং এই c1 c2 যে স্কেলার গুলো সেগুলো আমরা পাবো কিভাবে, সেই ci গুলো বলছে স্কেলার কম্পোনেন্ট অফ বিটা অ্যালং βi, মানে c1 টা কি হবে, দেখো স্কেলার কম্পোনেন্টের আগে যে সূত্রটা ছিল সেটা অনুযায়ী এটা হবে বিটা β1 বাই β1 c2 বিটা β2 বাই β2 β2, এরকম ভাবে cr is equal to বিটা βr বাই βr βr, ঠিক আছে। তাহলে দেখো এটার কি সুবিধা, এটার সুবিধা হচ্ছে আমরা এই লিনিয়ার এক্সপ্যান্ড যখন করতাম এর আগে, তখন এই c1 c2 গুলোকে আমাদের আলাদা আলাদা করে খুঁজে বের করতে হতো বিভিন্ন রকম পদ্ধতিতে। এখানে আমরা এই স্কেলার কম্পোনেন্টের ফর্মুলা দিয়েই খুব সহজে এই জিনিসটা আমরা বের করতে পারবো যে কিভাবে স্কেলার কম্পোনেন্ট গুলো হবে। দেখো একটা ওয়ার্ক এক্সাম্পল আছে 190 পেজে,
পেজ নাম্বার 190 এর একটা রয়েছে एग्जांपल। ভালো করে एग्जांपलটা একটু যদি বই থাকে একটা দেখে নাও যে কিভাবে করছে। হ্যালো রাজা, হ্যাঁ এই एग्जांपलটা একটু দেখো তো সবাই। ওই পেজ নাম্বার 190 এর একের एग्जांपलটা আমি ভিডিওটা অফ করছি, তোমরা দেখো, তারপর সমস্যাটা আমি বলছি।